হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটি স্টাডি করব সেটি হলো দেখো মিশ্রণ। তো ক্লাস শুরু করার আগে ছোট্ট একটু কথা, এই ধরনের মিশ্রণ জাতীয় অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে। সেটা হতে পারে টেট, সেটা হতে পারে কোনো ক্লারিক্যাল, সেটা হতে পারে পিএসসি, সেটা হতে পারে এসএসসি, হোয়াট এভার। এই অঙ্কগুলো কিন্তু একটা না একটা থাকবেই এবং খুবই সহজ অঙ্ক, খুব সহজেই এটাকে সলভ করা যায়, খুব সহজেই 1 মার্কস এখান থেকে আনা যায়। তাই এই চ্যাপ্টারটি প্রত্যেকের জন্য জানাটা খুবই প্রয়োজনীয়। যেমন মিশ্রণ হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, প্রফিট অ্যান্ড লস হতে পারে, পাইপ অ্যান্ড সিস্টন হতে পারে। এই অঙ্কগুলো কিন্তু খুবই স্পেশাল কেয়ার এই ধরনের অঙ্কগুলোতে নেওয়া উচিত, কারণ এগুলো খুবই কমন, প্রত্যেকটা এক্সামে আসেই। কেমন? আচ্ছা, এখন যে বই থেকে আমরা অঙ্কটি করছি সেটা হলো তোমাদের খুবই পরিচিত বই। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর গণিত প্রভার 12 নাম্বার চ্যাপ্টার হলো মিশ্রণ। এই 12 নাম্বার চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা যেটা দেখব বা প্র্যাকটিস করব, দেখো কোষে দেখি 12, এই কোষে দেখি 12-এর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 5 এই অবধি আজকের ক্লাসে আমরা অঙ্কগুলো দেখব। কেমন? খুবই সহজভাবে দেখব, সহজভাবে বোঝার চেষ্টা করব। যাদের অলরেডি অঙ্কগুলো হয়ে গেছে ভেরি গুড, যাদের এখনও অঙ্কগুলো হয়নি কোনো ব্যাপার নেই, আমরা একসাথে ধীরে ধীরে অঙ্কগুলো বুঝবো এবং তার সাথে সাথে প্র্যাকটিসও করে নেবো। কেমন? তো চলো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা দেখব কোষে দেখি 12 মিশ্রণ। কেমন? আচ্ছা, দেখো মিশ্রণ মানে কি? মিশ্রণ মানে খুব সহজ কথায় দুটো বা তিনটে বা চারটে যে কোনো হতে পারে কম্পোনেন্ট, হতে পারে ইনগ্রেডিয়েন্টস, হতে পারে কোনো ম্যাটেরিয়ালসের মিশ্রণ, মিক্সড করা, সেটাই মিশ্রণ। ঠিক আছে? যেমন ধরো খুব সহজ কথায় আমরা শরবত খাই, শরবতে কি কি থাকে? শরবতে থাকে জল থাকে এবং চিনি থাকে, তাহলে এদের মিশ্রণ করে আমরা শরবত তৈরি করি। তাতে আবার লেবুর রসও থাকে, তাহলে দেখো আবার লবণও থাকে, তাহলে জল, লেবুর রস, লবণ, মিষ্টি, এগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে আমরা মিশিয়ে তবেই না আমরা ওটাকে টেস্টফুল করে তবে খাই। কিংবা হতে পারে দেখো যেমন এই যে বালি সিমেন্ট মিশিয়ে আমরা কিন্তু কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি, তাহলে সেখানেও একটা নির্দিষ্ট অনুপাতে আমরা মেশাই বালি এবং সিমেন্টকে। আবার হতে পারে আমাদের বাড়িতে আমরা ডেটল এবং জল মিশিয়ে ডেটল জল তৈরি করি, দিয়ে ওটা দিয়ে আমরা মেঝে পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, হোয়াট এভার। তাহলে দেখো মিশ্রণ এটা আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু খুবই প্রয়োজনীয়। কেমন? ফলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে আসে এবং এটা তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 12-এ রয়েছে। কেমন? তো চলো আজকে ক্লাসে আমরা দেখে নেব মিশ্রণের কিছু অঙ্ক। কোষে দেখি 12। আচ্ছা দেখো, প্রথমে কোষে দেখি 12-এ প্রথম যে অঙ্কটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কোষে দেখি 12-এর যে প্রথম অঙ্কটি রয়েছে, দেখো মন দিয়ে আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, জাস্ট শুনলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ আছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম। তাহলে দেখো এখানে কি কার কথা বলা হয়েছে? দেখো ডেটল জল। তাহলে এখানে ডেটল জল মানে কোন কোন ইনগ্রেডিয়েন্টস বা কোন কোন কম্পোনেন্টের মিশ্রণ? তাহলে ডেটল জলে কি কি থাকবে? সহজে ডেটল এবং জল মিশিয়ে আমরা ডেটল জল তৈরি করি। তাহলে কত লিটার ডেটল জল? না 36 লিটার ডেটল জল তৈরি করলাম। ঠিক আছে? তো এখানে আমরা লিখে নিচ্ছি। দেখো আমরা লিখব কোশ্চেন নাম্বার 1, দেখো 36 লিটার, আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি, 36 লিটার ডেটল জল, এটা হবে না, ডেটল জল তৈরি করলাম। ঠিক আছে? তাহলে যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, তাহলে যেখানে জল ও ডেটল কি অনুপাতে মিশিয়েছি? না 5:1 এই অনুপাতে মিশিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত? না 5:1 এই অবধি ঠিক আছে। কত লিটার ডেটল জল তৈরি করেছি? 36 লিটার ডেটল জল তৈরি করেছি। কেমন? আচ্ছা, এরপরে দেখো ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে
ওই ডেটল জলে মানে 36 লিটার ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা কি না, আমরা এই স্টোরিটা এরকম যে আমি ডেটল এবং জল মিশিয়ে 36 লিটার ডেটল জল তৈরি করেছি, যেখানে জল ও ডেটলের অনুপাত 5:1। এবার বলছে ওই 36 লিটার ডেটল জলের সাথে আর কত ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত তখন হবে 3:1। কেমন? আচ্ছা দেখো, তাহলে 36 লিটার যে ডেটল ও জল তৈরি করেছি যেখানে জল ও ডেটলের অনুপাত 5:1, তাহলে আমরা এবার দেখব 36 লিটার ডেটল জলে ডেটল কতটা আছে আর জল কতটা আছে, প্রথমে সেটা বের করব। কেমন? আচ্ছা দেখো, সেটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখো জল ও ডেটলের অনুপাত 5:1 মানে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জলের আনুপাতিক ভাগহার, জলের আনুপাতিক ভাগহার কত? তাহলে দেখো জল ও ডেটল 5:1 অনুপাতে আছে, তাহলে টোটাল কত? 5 + 1 6, তাহলে 6 এর মধ্যে 6 টোটাল 6 হলে জল তার মধ্যে কত আছে না 5/6, তাহলে টোটাল হলো 6, জল আছে কত 5/6। তাহলে আবার ডেটলের আনুপাতিক ভাগহার কত? ডেটলের আনুপাতিক ভাগহার কত না টোটাল আছে কত 6, তার মধ্যে জল কত আছে 1, তাহলে 1/6 এই অবধি লিখতে পারি। তাহলে জলের আনুপাতিক ভাগহার হলো 5/6, ডেটলের আনুপাতিক ভাগহার হলো 1/6, এই অবধি বোঝা গেছে। তাহলে এবার 36 লিটারে যদি 5:1 অনুপাতে যদি জল ও ডেটল থাকে, তাহলে জলের আনুপাতিক ভাগহার হলো 5/6, ডেটলের আনুপাতিক ভাগহার হলো 1/6। তাহলে 36 লিটার, এবার লিখবো দেখো 36 লিটার ডেটল জলে জল আছে কত? তাহলে জল আছে তাহলে 5/6 × 36 লিখতে পারি। আচ্ছা দেখো 6 × 36, তাহলে 6×5 = 30 লিটার, তাহলে 36 লিটার ডেটল জলে জল আছে 30 লিটার। তাহলে এরপর আমরা কি দেখব এবার, তাহলে ওই 36 লিটার ডেটল জলে জল আছে দেখেছিলাম, এবার ডেটল কত আছে দেখব। ডেটল আছে কত না 1/6, আনুপাতিক ভাগহার 1/6 × 36, তাহলে 6 × 36 = 6 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলে জল আছে 30 লিটার আর 36 লিটার ডেটল জলে ডেটল আছে 6 লিটার, এই অবধি বোঝা গেছে। এবারে দেখো প্রশ্নটা আবার একবার তোমাদের পড়তে হবে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। তাহলে আমি জানি না কত লিটার ডেটল মেশাতে হবে, তাই আমি ধরে নিচ্ছি আরও x লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত হবে কত বলে দিয়েছে দেখো, ওখানে অনুপাত বলে দিয়েছে দেখো, এখানে 3:1 লিখতে পারি। তাহলে 3:1 এই অবধি লিখতে পারি। তাহলে দেখো আমাদের জল ছিল 30 লিটার, ডেটল ছিল 6 লিটার, তাহলে আমি জানি না আর কত মেশাতে হবে, আমি ধরে নিলাম x লিটার ডেটল মেশাতে হবে। তাহলে জল ও ডেটলের অনুপাত তখন কত হবে, তাহলে ছিল 30 লিটার আর ডেটলের ছিল 6 লিটার, তার সাথে আমি জানি না কত মেশাতে হবে, x লিটার মিশিয়ে দিলে শর্তানুযায়ী তখন তার রেশিও কত হবে না 3:1। দেখো আমাদের 30 লিটার জল ছিল, 6 লিটার ডেটল ছিল। এবার বলছে আর এই 30 এবং 6 36 লিটার টোটাল ডেটল জল, এর সাথে আর কত ডেটল মেশালে, তাহলে আমি ধরে নিচ্ছি জানি না কত, তাই x ধরে নিলাম, মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। তাই লিখছি দেখো 30/6 + x = 3:1 লিখতে পারি। তাহলে দেখো 3 × 1 = 3, 3 × 10 = 30 লিখতেই পারি। তাহলে
এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কি হবে, অর 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 অর x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 লিখতে পারি, অর x ইজ ইকুয়াল টু 4 লিটার। দ্যাট মিনস তাহলে এখান থেকে কি বলতে পারি না, ওই 36 লিটার ডেটল জলে আরও 4 লিটার ডেটল মেশালে তখন ডেটল এবং জলের অনুপাত হবে 3:1। কি কথা বোঝা গেছে? এভাবে কিন্তু আমরা অঙ্কটি সলভ করব। তাহলে অঙ্কটি কি ছিল আবারও একবার বলছি, যে 36 লিটার ডেটল জল ছিল, যেখানে জল ও ডেটলের অনুপাত 5:1 ছিল। এবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, বেশ ভালো কথা, তাহলে এবার আমাকে বলো ওই 36 লিটার ডেটল জলে আর এক্সট্রা কত ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1। তাহলে আমি কি করলাম, প্রথমে জলের আনুপাতিক ভাগহার বের করে নিলাম, ডেটলের আনুপাতিক ভাগহার বের করে নিলাম, তারপরে 36 লিটারে জল কত আছে ডেটল কত আছে বের করে নিলাম। এবার সেকেন্ড স্টেপে কি বলেছে, কত লিটার ডেটল মেশাতে হবে। আমি জানি না কত লিটার ডেটল মেশাতে হবে, তাই ধরে নিয়েছি এক্স লিটার ডেটল মেশাতে হবে। কেমন? আচ্ছা দেখো, এক্স লিটার ডেটল মেশালে তাহলে অনুপাত তখন কত না 30/6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3:1 হবে, শর্ত অনুযায়ী বলে দিয়েছে। তা সেখান থেকে আমি এক্সের ভ্যালু কত বের করলাম, 4। তাহলে আর এক্সট্রা 4 লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত হবে 3:1, যেখানে আগে ডেটল ও জলের অনুপাত ছিল 5:1। কেমন? বোঝা গেছে? তাহলে এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজভাবে কিন্তু সলভ করে নেব। কেমন? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে। কেমন? আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 2-তে যে অঙ্কটি আছে, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2। আচ্ছা দেখো এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? আগে ডেটল জল বলা ছিল, এখন বলা হয়েছে পিতলে। ঠিক আছে, পিতল কি দিয়ে তৈরি হয় না, তামা ও দস্তা দিয়ে কিন্তু পিতল তৈরি হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখে ফেলছি এটা, যে কোশ্চেন নাম্বার 2 লিখে ফেলছি। দেখো কোশ্চেন নাম্বার 2 লিখছি, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2-তে দেখো পিতল কি দিয়ে তৈরি হয়, পিতল তৈরি হয় তামা ও দস্তা দিয়ে। আমি লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ একসাথে বই এবং পেপারটা একসাথে দেখাতে পারছি না। তাহলে পিতলে তামা ও দস্তা দিয়ে তৈরি হয়, সেখানে অনুপাত কত না 5:2। ঠিক আছে, ওই ধরনের 24 কেজি পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করি। তাহলে দেখো 5:2 অনুপাতে তামা ও দস্তা আছে, দিয়ে পিতল তৈরি হয়েছে। তাহলে আমরা এবার ওই 24 কিগ্রা, এরকম কত কিগ্রা না 24 কিগ্রা পিতল। তাহলে আমরা প্রথমে কি দেখে নেব, 24 কিগ্রা পিতলে তামা ও দস্তার পরিমাণ কত আছে দেখে নেব। তার সাথে এক্সট্রা আরও 4 কিগ্রা পিতল যদি মিশিয়ে দিই, 4 কিগ্রা তামা যদি মিশিয়ে দিই, তখন আমরা দেখব তামা ও দস্তার অনুপাত কত দেখব। ঠিক আছে, আচ্ছা দেখো পিতল কি দিয়ে তৈরি হয় না, তামা ও দস্তা দিয়ে পিতল তৈরি হয়। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তামার আনুপাতিক ভাগহার কত, তার টোটাল কত 7, তার মধ্যে তামা কত আছে 5, তাহলে 5/7 লিখতে পারি। তাহলে দস্তার আনুপাতিক ভাগহার কত, দস্তার আনুপাতিক ভাগহার কত 2/7, তার টোটাল আছে 7, তার মধ্যে দস্তা আছে 2, তাই 2/7। এরকম কত এই দুটো অনুপাত কত কেজি পেতল না 24 কেজি পেতল। তাহলে এবার আমরা দেখব 24 কেজি পিতলে তামা কত আছে দেখব। তামা আছে কি হবে না 5/7 ইন্টু 24 লিখতে পারি। 24 কেজি বলেছে তো, না 28 কেজি, সরি 28 কেজি, 24 নয়, এটা 28। তাহলে এটা 28 কেজি। এবার 28 কেজি
28 কেজি পেতলে তামা আছে কত, তাহলে 7 4 28, 5 4 20, তাহলে 20 কেজি। 28 কেজি পেতলে তামা আছে 20 কেজি, আর 28 কেজি পেতলে দস্তা আছে কত, দস্তা আছে কত, দস্তার আনুপাতিক ভাগাকার কত, 2/7 ইন্টু 28, 7 4 28 সমান 4 2 8 কেজি। কি কথা বোঝা গেছে, 8 কেজি। এবার 8 কেজি, তাহলে 28 কেজি পেতলে তামা আছে 20 কেজি, দস্তা আছে 8 কেজি। কি কথা বোঝা গেছে। এরপরে দেখো কোশ্চেনটা তোমরা দেখো, 28 কেজি পেতলে আরও 4 কেজি তামা মিশিয়ে দেওয়া হলো, তাহলে এখন কত কেজি তামা মিশিয়ে দেওয়া হলো, তাহলে 28 কেজিতে দেখো 28 কেজি পিতলে লিখে ফেলছি, তামা আছে কত, তামা আছে 20 কেজি, আর দস্তা আছে কত, 8 কেজি। লিখতে পারি, আমরা পেলাম 20 কেজি আর 8 কেজি। এবার বলছে দেখো এই 28 কেজি পেতলে আরও এক্সট্রা আমি কত তামা মিশিয়ে দিচ্ছি, 4 কেজি এক্সট্রা মিশিয়ে দিচ্ছি, তাহলে 4 কেজি তামা যোগ করলে মোট তামা হয় কত, ছিল আগে 20 আর 4 এক্সট্রা যোগ করলে কত হয়, তাহলে 24 কেজি। ঠিক আছে, তাহলে এবার তামা আর দস্তা তখন কত হবে, তামা কত, তাহলে তামা হয়ে গেল 20 সাথে 4 যোগ করলে 24, দস্তা কত ছিল, 8 ছিল। ঠিক আছে, তাহলে এদের অনুপাত তখন কি হবে, এদের অনুপাত হবে 8 3 24, তাহলে এদের অনুপাত হবে তামা ও দস্তার অনুপাত হবে 3:1। এটাই হলো তামা ও দস্তার রেশিও এক্সট্রা 4 কেজি মেশানোর পরে। যেখানে আমাদের 4 কেজি মেশানো যখন ছিল না তখন আমরা 5:2 অনুপাতে ছিল, এক্সট্রা 4 কেজি যখন মিশিয়ে দেওয়া হলো তখন তামা দস্তার অনুপাত কত হয়ে গেল, 3:1। তাহলে কিভাবে আমরা অঙ্কটা করলাম দেখো, প্রথমে আমাদের 28 কেজি পেতল আছে। আচ্ছা, আমরা যে পেতল তৈরি করেছি কি কি মিশিয়ে তৈরি করেছি, তামা ও দস্তা মিশিয়ে তৈরি করেছি, যেখানে তামা 5 অংশ, দস্তা 2 অংশ, মানে 5:2 অনুপাতে তামা এবং দস্তা মিশিয়ে আমরা 28 কেজি পেতল তৈরি করেছি। ঠিক আছে, তাহলে এবার তামার আনুপাতিক ভাগহার কত, 5/7, দস্তার আনুপাতিক ভাগহার কত, 2/7, তাহলে 28 কেজি পেতলে তামা আছে কত, 20 কেজি, দস্তা আছে কত, 8 কেজি। এই অবধি ঠিক আছে। এর পরের স্টেপে বলছে যে এবার যদি আমি এক্সট্রা আরও 4 কেজি পিতল মিশিয়ে দিই তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে, তাহলে 20 কেজি তামা, তার সাথে এক্সট্রা দেখো এই যে লিখেছি 28 কেজি পিতলে তামা আছে 20 কেজি, দস্তা আছে 8 কেজি, 4 কেজি তামা যোগ করলে মোট তামা হয় 20 + 4 24 কেজি, তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে, 24। 24 এবং 8 ছিল 20, এক্সট্রা 4 যোগ করতে 24 হলো, তাহলে 24:8 মানে 3:1, মানে তামা আছে 3 একক, দস্তা আছে 1 একক। ঠিক আছে, বোঝা গেল। আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করলাম। এমনই খুবই সহজ এই অঙ্কগুলো। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে, কেমন? তো চলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-তে যে অঙ্কটি রয়েছে সেটা এবার আমরা দেখে নেব, কেমন? আচ্ছা, দেখো কোশ্চেন নম্বর 3-তে যে অঙ্কটি বলা আছে, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। আচ্ছা, এখানে কোন বাবুর কথা বলা হয়েছে, বিজনবাবুর কথা বলা হয়েছে। বিজনবাবু 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন, যার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত কত, 2:23। এই অবধি ঠিক আছে। এরপরে বলছে ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে
ফিনাইল ও জলের অনুপাত, পরিমাণের অনুপাত হবে 9:46। কেমন? তো চলো এবার আমরা অঙ্কটা দেখে নিই। প্রথমে বিজন বাবু, ঠিক আছে, বিজন বাবু কত লিটার ফিনাইল জল তৈরি করেছেন? না 60 লিটার ফিনাইল জল তৈরি করেছেন। কি কথা বোঝা গেছে? 60 লিটার ফিনাইল জল তৈরি করেছেন, যার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত কত? জলের অনুপাত কত? না জলের অনুপাত হলো 2:23। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এবার তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার কত? তাহলে টোটাল কত অংশ? না টোটাল 23 + 2 25 অংশ, তার মধ্যে ফিনাইল কত আছে? 2, তাহলে 2-এর 25 অংশ হচ্ছে ফিনাইল, মানে ফিনাইলের আনুপাতিক ভাগ হার হলো 2-এর 25 অংশ। তাহলে জলের আনুপাতিক ভাগ হার কত? জলের আনুপাতিক ভাগ হার 23-এর 25। লিখতে পারি কিনা দেখো, লিখতে পারি। তাহলে এবার 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল গোলা জলে ফিনাইল আছে কত? ফিনাইল আছে কত? না 2-এর 25 × 60 লিখতে পারি, এত লিটার। 2-এর 25 × 60 এত লিটার। লিখতে পারি কিনা দেখো, সমান কত? আচ্ছা 5 × 5 = 25, 5 × 1 = 5, 5 × 2 = 10, তাহলে 12 × 2 = 24, 24/5 এত লিটার। 60 লিটারে আছে ফিনাইল এত লিটার। তেমনি আবার 60 লিটার ফিনাইল গোলা জলে জল আছে কত? জল আছে তাহলে 23-এর 25 × 60, 5 × 5 = 25, 12 × 5 = 60, তাহলে কত? না 23 × 12/5 লিটার। এফডি বোঝা গেছে? আচ্ছা এরপরে দেখো অঙ্কটা, এরপরে কি বলেছে? অঙ্কটা এরপরে বলেছে দেখো, এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:46। আর কত লিটার, আমি জানি না কত লিটার, তাই লিখে ধরে নিলাম x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে ও জলের অনুপাত হবে কত? না 9:46। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের ফিনাইল আছে 24/5 লিটার আর জল আছে 23 × 12 × 5 লিটার। কত লিটার ফিনাইল মেশাবো? না x লিটার ফিনাইল মেশাবো। তাহলে এখন ফিনাইল কত? x লিটার ফিনাইল মেশালে ফিনাইলের পরিমাণ কত হবে? 24/5 প্লাস x এত লিটার ফিনাইল। আর জল আমাদের কত? জল আমাদের যা ছিল তাই, তাহলে কত সেটা? না 23 × 12/5 লিটার। তাহলে এই যে x লিটার ফিনাইল মেশালে নতুন যে অনুপাতটা হচ্ছে সেটা কত? না সেটা হচ্ছে 9:46।
তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী তাহলে 24/5 প্লাস এক্স আপন 23 × 12/5 ইজ ইকুয়াল টু 9/46 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এরপরে লিখতে পারি এটা কিনা, और 24 + 5x upon 5 upon 23 × 12/5 is equal to 9/46। এই 5 ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, তাহলে কি পড়ে থাকছে, और 24 + 5x upon 23 × 12 is equal to 9/46 থাকে। আচ্ছা দেখো 3 2 6 12, 2 2 4, 2 3 6, আবার এই 23 ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, और তাহলে 24 + 5x 9 6 54, और 5x is equal to 54 - 24 লিখতে পারি, और 5x is equal to 440 30, और x is equal to 5 6 36 লিটার। তাহলে আমাদের তাহলে ফাইনালি x এর ভ্যালু কত এলো, x এর ভ্যালু এলো, এই x এর ভ্যালু এলো কত না 6 লিটার। মানে আমরা যদি এই 60 লিটার ফিনাইল গোলা জলে, যেখানে ফিনাইল ও জলের অনুপাত 2:23 ছিল, যদি তার সাথে এক্সট্রা আমরা 6 লিটার ফিনাইল মিশিয়ে দিই, তখন অনুপাত হবে কত না 9:46 লিটার। কি কথা বোঝা গেছে? যদি এক্সট্রা আরও আমরা 6 লিটার আমরা ফিনাইল মিশিয়ে দিই, তাহলে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:46। কি কথা বোঝা গেছে? তাহলে অঙ্কটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। অঙ্কটিতে যেটা বলা ছিল স্টেটমেন্ট, যে বিজনবাবু 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন, যার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত 2:23। এবার বলছেন যে ওর সাথে আরও এক্সট্রা কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:46। তাহলে আমরা কি প্রথমে দেখে নেব না, ফিনাইল ও জলের অনুপাত 2:23, তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগাহার কত না 2/25, জলের আনুপাতিক ভাগাহার কত 3/25। তাহলে 60 লিটার ওই জলে যেটা বিজনবাবু তৈরি করেছেন, তাতে ফিনাইল কত আছে না 24/5 লিটার, জল কত আছে 23 × 12/5 লিটার। ঠিক আছে, এবার বলছে আর কত লিটার ফিনাইল মেশালে, আমি জানি না কত লিটার, তাই ধরে নিলাম x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:46। তাহলে x লিটার যদি ফিনাইল মিশিয়ে দিই, তখন ফিনাইল টোটাল কত হবে 24/5 প্লাস x লিটার, আর জল তখন কত হবে 23 × 12/5 লিটার, যেটা জল ছিল সেইটা সমান কত অনুপাত বলে দিচ্ছে 9/46। 9:46 মানে 9/46। সেখান থেকে তাহলে শর্তানুযায়ী লিখতে পারি টোটাল ফিনাইল আপন টোটাল জল ইজ ইকুয়াল টু ফিনাইল এবং জল অনুপাত। তাহলে সেখান থেকে x এর ভ্যালু কত এলো, সেখান থেকে x এর ভ্যালু এলো x ইজ ইকুয়াল টু 6। মানে এক্সট্রা 6 লিটার যদি আমরা ফিনাইল মেশাই, তাহলে তখন নতুন করে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:46। কি কথা বোঝা গেছে? অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে হবে কি স্টেটমেন্ট দেওয়া আছে এবং তোমাদের কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে। এটা যত তাড়াতাড়ি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের অঙ্কগুলো তত ইজি স্মুথ ভাবেই কিন্তু সলভ হয়ে যাবে। কেমন? তো আমরা কোশ্চেন নাম্বার 3 দেখলাম, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। কেমন? আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 4-এ কি ধরনের অঙ্কটি রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। কোশ্চেন নাম্বার 4-এ দেখো, কোশ্চেন নাম্বার 4-এ যে অঙ্কটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনি কাজ
শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কেজি মশলা রয়ে গেছে। তাহলে এই মশলা কি দিয়ে তৈরি হয়? এই মশলা বালি ও সিমেন্ট মিশিয়ে তৈরি হয়, যেখানে বালি ও সিমেন্টের অনুপাত কত? 7:1। ঠিক আছে, তাহলে 72 কেজির মধ্যে বালি ও সিমেন্ট কত আছে সেটা আমরা দেখে নিতে পারবো, আমরা শিখেছি অলরেডি। ওই মশলায় আর কতটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ 6:1 হবে। তাহলে 72 কেজিতে বালি ও সিমেন্ট কত আছে দেখলাম, তার সাথে তাহলে সেখান থেকে আমরা সিমেন্টের পরিমাণ পাবো, যে 72 কেজির মধ্যে সিমেন্ট কত আছে বের করবো, তার সাথে আর কত মেশালে নতুন বালি ও সিমেন্টের অনুপাত 6:2 হবে। একইভাবে করব। তো চলো আমরা এবার দেখে ফেলি কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে বালি ও সিমেন্টের অনুপাত কত বলা আছে এখানে? বালি ও সিমেন্টের অনুপাত বলা আছে বালি ও সিমেন্টের অনুপাত, সিমেন্টের অনুপাত 7:1। মানে যদি আমরা 7 একক বালি নিই তাহলে তার সাথে আমাদের 1 একক সিমেন্ট নিতে হবে। কেমন? তো গাঁথুনির শেষে দেখা গেল কত কেজি মশলা বেশি হয়েছে না? 72 কেজি মশলা বেশি হয়েছে। কেমন? বা রয়ে গেছে, বেশি হয়েছে। তাহলে এখন আমরা দেখব এই 72 কেজি মশলাতে বালি কত কেজি আছে, সিমেন্ট কত কেজি আছে। তাহলে এবার আমরা বালির আনুপাতিক ভাগহার কত? বালির আনুপাতিক ভাগহার কত? ভাগহার হলো, তাহলে টোটাল কত? 7:1। তাহলে টোটাল হলো 8, তার মধ্যে বালি কত আছে? তাহলে 7/8 হলো আমাদের বালির আনুপাতিক ভাগহার। আর তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগহার কত? সিমেন্টের আনুপাতিক ভাগহার কত? তাহলে টোটাল কত? 8, 7 + 1 8, তার মধ্যে সিমেন্ট কত আছে? তাহলে 1/8 হলো সিমেন্টের আনুপাতিক ভাগহার, আর 7/8 হলো আমাদের বালির আনুপাতিক ভাগহার। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার সহজেই তোমরা বলতে পারবে, তাহলে 72 কেজি মশলাতে 72 কেজি মশলাতে বালি আছে কত না? 7/8 × 72 লিখতে পারি কি পারি না দেখো। তাহলে 8 9 72 লিখতে পারি, 9 7 63 এত কেজি লিখতে পারি কি পারি না বলো। তাহলে একই ভাবে তাহলে 72 কেজি মশলাতে সিমেন্ট কত আছে? সিমেন্ট আছে, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগহার কত? 1/8। তাহলে 1/8 × 72, তাহলে 8 9 72 = 9 কেজি। তাহলে 72 কেজি মশলাতে বালি আছে 63 কেজি, সিমেন্ট আছে 9 কেজি। এবার বলছে সেকেন্ড স্টেপে যে অঙ্কটা বলা আছে, আর কত এক্সট্রা সিমেন্ট মেশালে নতুন অনুপাত হবে কত না? 6:1 নতুন অনুপাত হবে। তাহলে আমি জানি না কত কেজি সিমেন্ট মেশাতে হবে, আমি তাই ধরে নিচ্ছি x কেজি সিমেন্ট মেশালে কেজি সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত হবে, বালি ও সিমেন্টের অনুপাত হবে, সিমেন্টের অনুপাত হবে কত না? 6:1। ঠিক আছে, তাহলে আমাদের কাছে দেখো বালি আছে 63,
সিমেন্ট আছে 9 কেজি, এর সাথে এক্সট্রা কত কেজি মেশালে সিমেন্ট নতুন বালি ও সিমেন্টের অনুপাত 6:1 হবে? তাহলে আমাদের দেখো বালি কত আছে, বালি আছে 63 কেজি, আর সিমেন্ট কত আছে, সিমেন্ট আছে দেখো সিমেন্ট আছে, দেখতে পাচ্ছ সিমেন্ট আছে 9 কেজি, তাহলে 9 কেজি। তাহলে আমি জানি না আর কতটা সিমেন্ট মেশাতে হবে, তাই আমি ধরে নিচ্ছি x কেজি সিমেন্ট মেশাতে হবে। মেশালে নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত হবে 6:1, মানে 6/1। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী লিখতে পারি আমরা তাহলে 63/9 প্লাস এক্স। কেন এক্স? কারণ আমরা জানি না কতটা সিমেন্ট মেশাতে হবে, তাই ধরে নিলাম এক্স সমান নতুন রেশিও কত হবে বলে দেওয়া হয়েছে, 6:1 হবে, লিখতে পারি। আচ্ছা দেখো এবার দেখো 3 2 6, 3 2 6, 3 একে 3 লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখো অর, তাহলে 2x প্লাস 9 2 যা 18 ইজ ইকুয়াল টু 21 লিখতে পারি, অর 2x ইজ ইকুয়াল টু 21 মাইনাস 18 লিখতে পারি কিনা দেখো, লিখতে পারি। और 2x 18 19 20 21 3, তাহলে और x इज इक्वल टू 3/2। 3/2 मीन्स 2 একে 2, তাহলে 2 একে 2 হাতে থাকে 1, 1 পূর্ণ 1 এর 2, দ্যাট মিন্স কত না 1.5 এত কেজি। কি কথা বোঝা গেছে? তাহলে আমিনা বিবি, এখানে আমিনা বিবির কথা বলা হয়েছিল, তাহলে আমিনা বিবি এই নতুন যে রেশিও তৈরি করতে গেলে 72 কেজি মশলার সাথে আরও এক্সট্রা 1.5 কেজি যদি আমরা সিমেন্ট মেশাই তাহলে নতুন অনুপাত হবে 6:1। ঠিক আছে, অঙ্কটা আমি আরও একবার এক্সপ্লেন করে দিচ্ছি, মন দিয়ে শোনো। আমিনা বিবি বালি এবং সিমেন্ট মিশিয়ে 72 কেজি মশলা তৈরি করেছেন, যার মধ্যে বালি ও সিমেন্টের অনুপাত 7:1, মানে 7 একক বালি থাকলে তার সাথে 1 একক মশলা সিমেন্ট আছে। এইভাবে বালি এবং সিমেন্ট দিয়ে উনি 72 কেজি মশলা তৈরি করেছেন। এবার প্রশ্ন উনি করছেন যে এই 72 কেজি মশলাতে আর কত কেজি সিমেন্ট মেশালে নতুন অনুপাত হবে 6:1, এটাই কোশ্চেন। তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে? প্রথমে বালির আনুপাতিক ভাগহার দেখে নিলাম কত, 7/8, কারণ টোটাল আছে 8, তার মধ্যে বালি আছে কত 7/8। তাহলে সিমেন্ট কত আছে, টোটাল হলো 8, সিমেন্ট আছে 1, তাহলে 1/8 হলো সিমেন্টের আনুপাতিক ভাগহার। তাহলে আমরা প্রথমে বালির আনুপাতিক ভাগহার বের করে নিলাম, তারপর সিমেন্টের আনুপাতিক ভাগহার বের করে নিলাম। তাহলে 72 কেজি মশলাতে বালি আছে কত না 7/8 ইন্টু 72, সেখান থেকে 63 কেজি বালি এবং 9 কেজি সিমেন্ট। ঠিক আছে, এবার বলছে কত কেজি সিমেন্ট মেশালে, আমি জানি না কত কেজি সিমেন্ট, তাই ধরে নিলাম x কেজি সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত 6:1 হবে। তাহলে আমাদের বালি ছিল কত 63 কেজি, দেখো এই যে 63 কেজি বালি ছিল, সিমেন্ট কত ছিল 9 কেজি। তাহলে 9 কেজির সাথে আর কতটা মেশাতে হবে আমি জানি না কত, তাই x কেজি মেশাতে হবে। করলে নতুন রেশিও কত হবে 6:1, মানে 6/1। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 63/9 প্লাস x ইজ ইকুয়াল টু 6/1। তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালু কত এলো, x এর ভ্যালু এলো 1.5, দ্যাট মিনস আরও এক্সট্রা এই x মানে কত 1.5, মানে 1.5 কেজি সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত তখন হবে 6:1। ঠিক আছে, বোঝা গেল। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে বা কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, কেমন? এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5-এ। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 5-এ যে অঙ্কটি দেওয়া আছে সেটা একবার প্রথমে মন দিয়ে তোমরা দেখে নাও।
দেখো বলা আছে এক ধরনের জার্মান সিলভারে, ঠিক আছে, কার কথা বলা হয়েছে না জার্মান সিলভারের কথা বলা হয়েছে, তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। তাহলে জার্মান সিলভার কি দিয়ে তৈরি হয় না তামা দস্তা ও নিকেল দিয়ে তৈরি হয়। তো প্রথমে কি অনুপাতে মেশানো হয়েছে 4:3:2 অনুপাতে। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই অনুপাত হবে 6:5:3। ঠিক আছে, তাহলে এখানে আমরা নতুন একটা জিনিস দেখছি কি না জার্মান সিলভার। জার্মান সিলভার কি দিয়ে তৈরি হয়, কি মিশিয়ে, দেখো তামা দস্তা ও নিকেল মিশিয়ে তৈরি হয়। কি অনুপাতে মেশানো হয়েছে না 4:3:2 অনুপাত মেশানো হয়েছে। ঠিক আছে, এরকম কত কেজি জার্মান সিলভার তৈরি করা হয়েছে 54 কেজি। এবার বলছে, ঠিক আছে, এবার বলছে আর কত কিগ্রা এক্সট্রা দস্তা মেশালে সেই পরিমাণ তখন তামা দস্তা ও নিকেলের অনুপাত হবে 6:5:3। ঠিক আছে, তো চলো এবার এই অঙ্কটা আমরা সলভ করে ফেলি। তাহলে জার্মান সিলভার কি মিশিয়ে তৈরি হয় না জার্মান সিলভার তৈরি করা হয় তামা দস্তা ও নিকেল। ঠিক আছে, এই তিনটে ইনগ্রেডিয়েন্টস বা কম্পোনেন্ট মিশিয়ে আমাদের কিন্তু জার্মান সিলভার তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের জার্মান সিলভারে প্রথমে তামা দস্তা ও নিকেলের অনুপাত কত ছিল না 4:3:2। ঠিক আছে, এই ধরনের 54 কেজি, তাহলে জার্মান সিলভার কত ছিল না 54 কেজি ছিল। এই অবধি বোঝা গেছে। তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত কত 4:3:2। ঠিক আছে, এরপরে বলছে ওই 54 কেজির সাথে আর কত কিগ্রা দস্তা মেশালে, আর এক্সট্রা কত কিগ্রা দস্তা মেশালে নতুন অনুপাত কত হবে না 6:5:3। অঙ্কটা বোঝা গেছে কিনা দেখো। জার্মান সিলভার তৈরি হয় কি দিয়ে, তামা দস্তা নিকেল দিয়ে। তাহলে 4:3:2 অনুপাতে তামা দস্তা নিকেল মিশিয়ে 54 কেজি জার্মান সিলভার তৈরি করা হয়েছে। এরপরে বলছে আর এক্সট্রা কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত হবে 6:5:3। মানে এক্সট্রা কত কেজি দস্তা ওই 54 কেজি জার্মান সিলভারের সাথে মেশালে নতুন অনুপাত হবে তামা দস্তা নিকেলের 6:5:3। ঠিক আছে, তো আমরা কি করব অ্যাজ ইউজুয়াল, প্রথমে আমরা কি করি আনুপাতিক ভাগহার বের করব। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো দেখেছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইনগ্রেডিয়েন্টস দুটো ছিল, কিন্তু এখানে একটু অবজার্ভ করে দেখো তিনটে ইনগ্রেডিয়েন্টস আছে তামা দস্তা নিকেল। তাহলে আমরা তিনটের আনুপাতিক ভাগহার বের করব। তাহলে প্রথমে আমরা কি দেখব তামার আনুপাতিক ভাগহার। কেমন, এই যে দেখো এখানে লিখছি তামার আনুপাতিক ভাগহার। কেমন, তামার আনুপাতিক ভাগহার কত, তাহলে টোটাল দেখো 4:3:2 টোটাল কত হয় 4 3 7 2 9। তাহলে তামার আনুপাতিক ভাগহার কত হবে 4/9। তাহলে দস্তার আনুপাতিক ভাগহার কত হবে, তাহলে দস্তার আনুপাতিক ভাগহার কত হবে না 3/9। এই অবধি বোঝা গেছে। তাহলে নিকেলের আনুপাতিক ভাগহার কত হবে, নিকেলের আনুপাতিক ভাগহার কত হবে না 2/9 লিখতে পারি। তাহলে তামার আনুপাতিক ভাগহার হলো 4/9, দস্তার আনুপাতিক ভাগহার হলো 3/9, নিকেলের আনুপাতিক ভাগহার হলো 2/9। তাহলে এবার তোমরা আমাকে বলো তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা কত কেজি আছে। তাহলে কি করব সিম্পলি, তাহলে দেখো 54 কেজি জার্মান সিলভারে
সিলভারে তামা আছে কত? তামা আছে কত না 4/9। দেখো তামার আনুপাতিক ভাগাহার কত? 4/9। তাহলে 54 কেজিতে কত আছে? 4/9 ইন্টু 54 লিখতে পারি কি না? দেখো লিখতে পারি কি পারি না? লিখতে পারি। আচ্ছা দেখো 9 6 54 লিখতে পারি। তাহলে 6 4 24 কেজি। তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা আছে 24 কেজি। এরপর আবার দেখো লিখবো 54 কেজি জার্মান সিলভারে, এবার দেখবো দস্তা কত আছে? দস্তা আছে, তাহলে দস্তার আনুপাতিক ভাগাহার কত? 3/9। তাহলে 3/9 ইন্টু 54, 9 6 54, 6 3 18 সমান 18 কেজি কি আছে না দস্তা আছে। আবার সিমিলারলি 54 কেজি জার্মান সিলভারে নিকেল কত আছে? নিকেলের আনুপাতিক ভাগাহার দেখো কত না 2/9। তাহলে 2/9 গুণিতক 54, 9 6 54, 6 2 12। তাহলে এবার 54 কেজি জার্মান সিলভারে তামা আছে 24 কেজি, দস্তা আছে 18 কেজি, নিকেল আছে 12 কেজি। এই অবধি বোঝা গেছে। এবার কোশ্চেনে ফিরে এসো। কোশ্চেনে বলা ছিল এক্সট্রা আর কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত 6:5:3। তাহলে দেখো ছিল আমাদের দস্তা কত? 18 কেজি। এর সাথে কত মেশাতে হবে জানি না, আমি ধরে নিচ্ছি এর সাথে আমরা x কেজি দস্তা মেশাবো। x কেজি দস্তা মেশাবো। তাহলে x কেজি দস্তা মেশালে এখন দস্তার পরিমাণ কত হবে? তাহলে ছিল 18, এখন x মেশালে 18 প্লাস x কেজি দস্তা। ঠিক আছে, 18 প্লাস x কেজি দস্তা। তাহলে দেখো তাহলে তামা ও দস্তার অনুপাত কত? তামা কত আছে? 24, দস্তা কত আছে? তাহলে 18 প্লাস x সমান নতুন অনুপাত কত বলেছে? দেখো 6:5:8। আমি এই তামা এবং দস্তা নিচ্ছি, তাহলে 6/5 হবে, 6/5 হবে। তাই লিখছি দেখো 6/5 লিখতে পারি। দেখো 6/5 লিখতে পারি। 6 4 24 লিখতে পারি। তাহলে অর আমি এখানে লিখছি অর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 18 প্লাস x ইজ ইকুয়াল টু 20, 5 4 20, অর x ইজ ইকুয়াল টু তাহলে 20 মাইনাস 18 করে দিলে কত না 2 কেজি। তাহলে আমাদের এক্সট্রা আর কতটা দস্তা মেশালে নতুন অনুপাত 6:5:3 হবে? 6:5:3 হবে। দেখো যদি আমরা এক্সট্রা 2 কেজি দস্তা মেশাই তাহলে 6:5:3 হবে। কেমন? আচ্ছা আমরা এখন কি কি নিয়ে দেখলাম, কার কার রেশিও দেখলাম? তামা ও দস্তা। এবার দস্তা ও নিকেল দেখব। আচ্ছা দস্তার অনুপাত কত না পরিমাণ কত? 18 প্লাস x দস্তা, আর নিকেল কত? দেখো 12 কেজি সমান নতুন অনুপাতে নিকেল এবং দস্তার অনুপাত কত আছে? দস্তা ও নিকেল অনুপাত 5:3 আছে। তাহলে 18 প্লাস x/12 ইজ ইকুয়াল টু 5:3 লিখতে পারি। 3 4 12 হলো। আচ্ছা অর তাহলে 18 প্লাস x ইজ ইকুয়াল টু 5 4 20, और x ইজ ইকুয়াল টু 20 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 কেজি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এক্সট্রা আরও 2 কেজি যদি আমরা দস্তা মেশাই 54 কেজি জার্মান সিলভারের সাথে, যদি এক্সট্রা আরও 2 কেজি মেশাই তখন নতুন অনুপাত কত হবে? 6:5:3। ঠিক আছে, অঙ্কটি আরেকবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো জার্মান সিলভার তৈরি হয় তামা, দস্তা ও নিকেলের মিক্সচারে, যেখানে 4:3:2 অনুপাতে তামা, দস্তা ও নিকেল মিশিয়ে 54 কেজি জার্মান সিলভার তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন বলছে যে ওর সাথে আরও এক্সট্রা কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত হবে 6:5:3। কেমন? তাহলে দেখো প্রথমে আমরা কি করব? তামার আনুপাতিক ভাগহার দেখব। তাহলে তামা কত আছে? 4। তিনটে অনুপাত কত? 4:3:2 মানে টোটাল 4 3 7
7 2 9, তাহলে তামার আনুপাতিক ভাগাহার কত না 4/9 লিখেছি, তাহলে দস্তার আনুপাতিক ভাগাহার কত হবে 3/9, নিকেলের আনুপাতিক ভাগাহার কত হবে 2/9। তাহলে এবার প্রশ্ন আসছে তাহলে 54 কেজি জার্মান সিলভারে তামা দস্তা নিকেল কত আছে না 54 কেজি জার্মান সিলভারে তামা আছে 4/9 ইন্টু 54, দ্যাট মিনস 24 কেজি। দস্তা আছে কত 3/9, এই দেখো 3/9 ইন্টু 54, দ্যাট মিনস 18 কেজি। নিকেল কত আছে 2/9 ইন্টু 54 ইজ ইকুয়াল টু 18 কেজি। তাহলে তামা দস্তা ও নিকেলের পরিমাণ বেরিয়ে গেল, নিকেল কত 12 কেজি হলো। এবার বলছে কত কেজি, আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে কত কেজি দস্তা, আমি জানি না কত কেজি দস্তা, তাই ধরে নিচ্ছি এক্স কেজি দস্তা। তাহলে এখন দস্তার পরিমাণ কত হবে 18 প্লাস এক্স কেজি। তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে, তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে, তামা ও দস্তার অনুপাত দেখো 24 তামা, এখন দস্তা 18 ছিল, পরে এক্স মেশানো হয়েছে 18 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/5। কেননা 6/5 প্রথমে দুটো নিয়ে করছি 6/5, তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু কত এলো, এক্স এর ভ্যালু 2 কেজি, মানে এক্সট্রা 2 কেজি দস্তা মেশালে নতুন অনুপাত তামা ও দস্তা 6:5 হবে। আবার দেখো এখানে তো তিনটে আছে, প্রথমে দুটো এই দুটো করব, আবার এই দুটো করব, ঠিক আছে। এরপরে দেখো দস্তা ও নিকেল দেখবো, দস্তা ছিল কত ছিল 18, তার সাথে এক্স মেশানো হয়েছে, তাহলে 18 প্লাস এক্স, পরের ক্ষেত্রে দেখো 18 প্লাস এক্স, আর নিকেল কত 12, তাদের অনুপাত কত নতুন অনুপাত 5:3, তাই দেখো এখানে লিখেছি 5:3, সেখান থেকে এক্স এর ভ্যালু কত এলো, এক্স এর ভ্যালু 2 কেজি এলো, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব অতএব আরও 2 কেজি দস্তা মেশালে জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত হবে ও নিকেলের অনুপাত হবে 6:5:3। কেমন? আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখো কোষে দেখি 12-এর কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড কোশ্চেন নাম্বার 5, এই 5টি অঙ্ক সলভ করলাম। সবগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা একবার মন দিয়ে শুনে নাও, দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের কিন্তু মনে থেকে যাবে। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে বাকি অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো এবং সম্ভব হলে একটু প্র্যাকটিস করে নিও। এবং এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ইন ফিউচার এই অঙ্কগুলো কিন্তু তোমার পিছনে থেকে কখনোই কিন্তু তোমার পিছু কখনো ছাড়বে না, ফলে এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস রাখাটা ভীষণ দরকার। তো সে কারণে তোমাদের এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। তো আজকের ক্লাস এই অবধি থাকলো। থ্যাংক ইউ, গুড বাই।